ব্যাংক কোম্পানি আইন 1991 সাল যেটা সর্বপ্রথম চালু হয়েছিল সেটার সর্বশেষ যে সংশোধনী 2023 সালের সংশোধনী নিয়ে আমরা আলোচনা করব। এই 2023 সালের সংশোধনীর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল 8টি খণ্ডে এই জিনিসটাকে প্রচার করেছে বাংলাদেশ ব্যাংক। এটা বাংলাদেশ গ্যাজেটের মাধ্যমে এটা প্রকাশিত হয়। এই 8টি খণ্ডের মধ্যে প্রথম খণ্ডে রয়েছে বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলো রয়েছে, অনেকগুলো সংজ্ঞা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ব্যাংক কোম্পানি কাকে বলে, কোম্পানি আইন কাকে বলে, খেলাপি ঋণ গ্রহীতা কাকে বলে, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কাদেরকে বলে, এরকম অনেকগুলো সংজ্ঞা এখানে আছে। আমরা প্রথম চ্যাপ্টারে প্রথম খণ্ডের মধ্যে এই সংজ্ঞাগুলো দেখব। এটা আসলে নিজের থেকে পড়ার বিষয়, তারপরে এখানে আমরা একটা সংজ্ঞা শুধু আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেই পণ্যটা একটু বলি। সেটা হচ্ছে আপনার ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা। ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা সম্পর্কে আপনার কোম্পানি আইন 1994 সালে যেটা সংশোধনী 2023 সালে হয়েছে সেখানে আলোচনা হয়েছিল, তারই আলোকে এই ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991-2023 সংশোধনীতে সেটা আবার আলোচিত হয়, যেটা আপনার এটার দ্বারা হচ্ছে 5-এর ক খ ক খ, তার মধ্যে 1, 2, 3, 4 এখানে 4টা লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো হচ্ছে এই গ্রাহক অথবা এই ঋণ গ্রহীতা ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে পরিগণিত হবে। কী কী লক্ষণগুলো কী কী? 1 নম্বর হচ্ছে সে কোনো একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা অথবা ঋণ গ্রহণ করছে, কিন্তু তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে সেটা পরিশোধ না করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে যদি কোনো জালিয়াতি বা প্রতারণা বা মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে তার নিজের নামে, পরিবারের সদস্যের নামে অথবা তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির নামে যদি কোনো ঋণ, অগ্রিম বা বিনিয়োগ যদি সে গ্রহণ করে। 3 নম্বর একটা লক্ষণ হচ্ছে যদি সে একটা উদ্দেশ্যে টাকা নেওয়ার পরে অন্য উদ্দেশ্যে সে যদি এই টাকাটা সে যদি খরচ করে, অর্থাৎ আমরা যাকে ইংরেজিতে বলি ফান্ড ডাইভার্সন হলে তাকে আমরা বলবো হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা। আর সর্বশেষ যে লক্ষণটা আমরা দেখবো সেটা হচ্ছে সে একটা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে সে ব্যাংকের পারমিশন ছাড়াই সে যদি যে সিকিউরিটি এগেইনস্টে লোন নিছে সেটা সে অন্য কারো কাছে যদি সে ট্রান্সফার করে দেয়। ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 5-এর গ তে যেটা বলছে, আমরা যে একটু আগে বললাম যে খেলাপি ঋণ গ্রহীতা, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার কথা বলছি। তাহলে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা জানার আগে আমাদেরকে জানা উচিত আসলে খেলাপি ঋণ গ্রহীতা কাদেরকে বলে। এই ব্যাংক কোম্পানি অ্যাক্টের 5-এর গ তে সুন্দর করে বলছে, এখানে দেখেন 4 নম্বর পৃষ্ঠার মধ্যে, খেলাপি ঋণ গ্রহীতা হচ্ছে কোনো দেনাদার ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি যাহার নিজের বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত অগ্রিম ঋণ বা অন্য কোনো আর্থিক সুবিধা বা উহার অংশ যদি সুদ বা উহার মনে হয় যদি বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত সংজ্ঞা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ার 6 মাসের অতিবাহিত যদি হয়ে যায়। এটার মানে হচ্ছে কি, আমরা 5D বা ওভারডিউর একটা ডেফিনেশন আছে বাংলাদেশের বিআরপির একটা সার্কুলার আছে, ওই সার্কুলার অনুসারে একটা লোন যখন 5D বা ওভারডিউ যখন হয়ে যায়, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ যখন হয়, তার 6 মাস যদি অতিবাহিত হয়, অর্থাৎ একটা লোন যদি 6 মাস যাবত ওভারডিউ থাকে, তখনই আমরা তাকে শুধুমাত্র খেলাপি ঋণ গ্রহীতা বা ডিফল্টার যেটাকে আমরা বলি। অর্থাৎ আমরা ডিফল্টার বলি কাকে, যখন একটা বড়োয়ারের একটা লোন যখন 6 মাস 5D বা ওভারডিউ থাকবে। এই ডেফিনেশন অনুসারে আমাদেরকে খেলাপি ঋণ গ্রহীতা যাচাই করতে হবে, এবং খেলাপি ঋণ গ্রহীতাকে আমরা উইলফুল ডিফল্টার বলবো হচ্ছে যখন তার 4টা নিদর্শন আমরা যখন দেখব, সে সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি ইচ্ছা করে টাকা না দেয়, সে জালিয়াতির মাধ্যমে যদি ব্যাংকের কাছ থেকে লোন নেয়, এক উদ্দেশ্যে টাকা নিয়ে যদি সে অন্য উদ্দেশ্যে খরচ করে অর্থাৎ ফান্ড ডাইভার্সন করে, এবং সে যদি ব্যাংকের পারমিশন ছাড়া যেই সিকিউরিটি এগেইনস্টে লোন নিচ্ছে সেই সিকিউরিটিটা অন্য কারো কাছে ট্রান্সফার করে। এটা একটা গেল। এখানে এই 5-এর গ তে ব্যাখ্যা স্বরূপ একটা জিনিস লিখছে, খেয়াল করে দেখেন আপনারা। এই দফার উদ্দেশ্য পূরণকল্পে কোনো ব্যক্তি বা ক্ষেত্রমতে প্রতিষ্ঠান বা কোম্পানি অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচালক না হলে, অথবা উক্ত প্রতিষ্ঠানে তাহার বা উহার শেয়ারের অংশ 20% অধিক না হলে, তাকে আমরা কি বলতে পারবো না, স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলতে পারবো না। অর্থাৎ আমরা যে খেলাপি ঋণ গ্রহীতার ডেফিনেশনের সময় আমরা একটা জিনিস বলছি, কোনো ব্যক্তি সে নিজের জন্য অথবা তার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে, যে স্বার্থ সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানের কথা আমরা বলতেছি এখানে, এই স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ডেফিনেশন বলতে গিয়ে এখানে এই জিনিসটা বলছে, যদি সে
ওই কোম্পানিতে তার যদি 20%-এর বেশি শেয়ার না হয়, কোনো কোম্পানিতে তার যদি 20%-এর শেয়ার যদি না থাকে, তাহলে তাকে ওই কোম্পানিটাকে তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আমরা বলতে পারবো না। ঠিক আছে, এই জন্য এটা এখানে ব্যাখ্যা করছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা দেখি, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সম্পর্কে ডেফিনেশনটা MRTA যেটা আছে আমাদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন 2006 যেটা, সেটাতে এটা ডেফিনেশনটা দিছে। এরকম এখানে আরও বেশ কিছু সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলো আমাদেরকে পড়ে নিতে হবে এখান থেকে। আর মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে যে MLP অ্যাক্ট 2012-তে যে ডেফিনেশনটা দিচ্ছে, সেইটাই আমাদেরকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন হিসেবে এই ডেফিনেশনটা আমাদেরকে দেখতে হবে। প্রথম খণ্ডে আমাদের মূলত এই জিনিসগুলোই আছে, এখানে অন্যান্য যে সংজ্ঞাগুলো আছে এগুলো মোটামুটি দেখার মতো অত বেশি কিছু নেই, এগুলো পড়ে নিলে হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় খণ্ডের মধ্যে আমাদের যেটা আছে ব্যাংক কোম্পানির কার্যাবলী। একটা ব্যাংকের কী কী কাজগুলো থাকে, 1 নম্বর কাজ হচ্ছে সে ডিপোজিট কালেকশন করে, 2 নম্বর হচ্ছে সে ঋণ প্রদান করে, অগ্রিম বা ঋণ প্রদান করে, অর্থাৎ ইনভেস্টরদেরকে লোন দেয়। এরপরে বিনিময় বিল, হুন্ডি, প্রতিশ্রুতিপত্র, কুপন, ড্রাফট, বহনপত্র, রেলওয়ে রসিদ, ওয়ারেন্ট, ঋণপত্র, সার্টিফিকেট ইত্যাদি ইস্যু, এগুলো অনেক কিছু করে। এবং হচ্ছে লেটার অফ ক্রেডিট ইস্যু করে, ট্রাভেলার্স চেক ইস্যু করে, সার্কুলার নোট অনুমোদন করে এবং ইস্যু করে, এবং স্বর্ণ, দ্রব্য, অন্যান্য ধাতব মুদ্রা ইত্যাদি ক্রয় বিক্রয় এবং লেনদেন করে। এসবের বাইরে আরেকটা কাজ ব্যাংক করে, সেটা হচ্ছে তারা সেফ ডিপোজিট লকার হিসেবে নেয়, তারপর তারা বিল কালেকশন করে। আমরা সচরাচর যে কাজগুলো ব্যাংকের দেখি। এর বাইরে এখানে ব্যাংকের কাজগুলো এখানে আরও অনেক কিছু আছে, এগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। আর কয়েকটা জিনিস ব্যাংকের জন্য নিষিদ্ধ, কতিপয় ব্যবসা ব্যাংকের জন্য নিষিদ্ধ বলছে 9 নম্বর ধারার মধ্যে। বলতে ধারা 7-এর অধীনে অনুমোদিত ব্যবসা ব্যতীত। ধারা 7-এর মধ্যে কি বলছে আমাদেরকে, যে ব্যবসাগুলো ব্যাংক করতে পারে সেগুলো, এতক্ষণ আমরা যেগুলো বলছি ব্যাংকের কাজ, হ্যাঁ, এই কাজগুলোর বাইরে ব্যাংক আর কি কোন কোন কাজগুলো করতে পারবে না সেগুলো এখানে বলছে। নিষিদ্ধ কাজগুলো কি কি বলছে, উহা কর্তৃক প্রকৃত জামানত আদায়ের ক্ষেত্রে ছাড়া। মনে করেন ব্যাংকের কাছে সিকিউরিটি দিয়ে একটা কাস্টমার লোন নিছে, ওই সিকিউরিটিটা বিক্রি করার অধিকার ব্যাংকের আছে, এইটা ছাড়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য কোনো জিনিসের ক্রয় বিক্রয় বা বিনিময় ব্যবসা ইত্যাদি ব্যাংক করতে পারবে না। অর্থাৎ ব্যাংক ট্রেডিং বিজনেস করতে পারবে না, অথবা আদায় বা কারবারের জন্য প্রাপ্ত বিনিময় বিল সংক্রান্ত কারণ ব্যতীত অন্য কোনো কারণে সে ব্যবসার পণ্য ক্রয় বিক্রয় করতে পারবে না। তবে এখানে ব্যতিক্রম হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকে যেটা শরিয়া মোতাবেক আমাদের পরিচালিত ব্যাংকগুলোতে দেখা যায়, এখানে কোনো সরাসরি কোনো লোন দেওয়া হয় না, বিভিন্ন পণ্য কেনা বেচার পরিবর্তে লোন দেওয়া হয়, এবং ব্যাংক সেক্ষেত্রে এজেন্ট হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আপনার এই ইসলামী ব্যাংক মোতাবেক ইসলামী শরিয়া ব্যাংক যেগুলো পরিচালিত হয়, সেসব কাজগুলো ব্যতীত বাকি সমস্ত ধরনের ক্রয় বিক্রয় যা আছে সবগুলো ব্যাংকিং ব্যবসার জন্য নিষিদ্ধ। এখানে এই জিনিসটাই ক্লিয়ার করছে। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস আছে। 11 নম্বর ধারার মধ্যে বলছে ব্যাংকের ব্যবস্থাপক প্রতিনিধি নিয়োগ নিষিদ্ধ কতিপয় নিয়োগের উপর বাধা নিষেধ, এইগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। অর্থাৎ আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কীভাবে করতে পারবো, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর না, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর, অর্থাৎ ব্যাংকের ব্যবস্থাপক প্রতিনিধি কীভাবে নিয়োগ করবো, কাদেরকে করতে পারবো কাদেরকে করতে পারবো না, এগুলো দেখে নিতে হবে। এইগুলো মূলত আমাদের ইম্পর্টেন্ট জিনিস ছিল। তার মধ্যে এখানে 13 নম্বর ধারাটা আমাদের মূলধন সংরক্ষণের ধারাটা একটু ইম্পর্টেন্ট বেশি ব্যাংক কোম্পানি অ্যাক্টের। এই মূলধন সংরক্ষণ আমাদেরকে বলছে হচ্ছে সময়ে সময়ে, এখানে খেয়াল করে দেখেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত পরিমাণে ও হারে এবং পন্থায় মূলধন সংরক্ষণ করতে হবে। আমাদের সময় সময়ে কোনগুলো রাখতে হয়, যে CRR SLR যেটা আমরা বলি, এটা আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে এগুলো দেখবো কত পার্সেন্ট কোন সময় কত রাখতে হয়। এই রেটের মধ্যে আমাদেরকে ব্যাংকের ক্যাপিটালটা মূলধনটা সংরক্ষণ করতে হয় সবসময়। এটা যদি সংরক্ষণ করতে না পারে তাহলে শাস্তিটা কি, শাস্তি হচ্ছে কি বলছে দেখেন এখানে, যদি এরকম পরিশোধিত মূলধন মানে হচ্ছে কি কি, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সেঞ্চুরি অর্থাৎ স্ট্যাটিউটরি রিজার্ভ, হিডেন আর্নিংস এবং এইগুলো সবগুলো সমষ্টি, এইগুলো সবগুলা আপনাকে মিনিমাম 2 বছর কি রাখতে হবে, মিনিমাম 2 বছর আমাদেরকে মেনটেন করতে হবে। যদি আমরা পরপর যদি 2 বছর যদি আমরা এটা মেনটেন করতে না পারি, মূলধন যদি মেনটেন করতে না পারি, সংরক্ষণ করতে না পারি, তাহলে বাংলাদেশে সে ব্যবসা পরিচালনা করতে পারবে না। তবে বাংলাদেশ ব্যাংক যদি সমীচীন মনে করে, বিশেষ ক্ষেত্রে তাকে আরও 1 বছর মেয়াদ বর্ধিত করতে পারবে। এটা এই ধারার মধ্যে বলছে। কত নম্বরে বলছে এটা, 13 নম্বরে 2 এবং 2 এর মধ্যে বলছে।
বার্ষিক হারে পরিমাণে এবং পন্থায় যে ক্যাপিটাল রাখতে বলছে, ক্যাপিটাল যদি সে মেনটেন করতে না পারে, তাহলে দেখা যায় বাংলাদেশ ব্যাংক তাকে 1 বছরের মধ্যে তাকে উক্ত ঘাটতি পূরণের জন্য নির্দেশ দিতে পারবে। এবং এই 1 বছরের মধ্যেও যদি সে ঘাটতি পূরণ করতে না পারে, সে যদি ব্যর্থ থাকে, তাহলে তাকে এই কতগুলো শাস্তি তাকে পেতে হবে, যেটা ব্যাংক কোম্পানি অ্যাক্টের 13 নম্বর দ্বারা অনুসারে যেটা শাস্তিগুলো উল্লেখ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর শাস্তি হচ্ছে তাকে নতুন কোনো আমানত গ্রহণ করতে দেওয়া হবে না, অর্থাৎ সে নতুন কোনো ডিপোজিট কালেকশন করতে পারবে না নির্দিষ্ট মেয়াদে বা অনুরূপ ঘাটতি পূরণের পূর্ব পর্যন্ত। অর্থাৎ যতদিন পর্যন্ত সে এই ক্যাপিটাল মেনটেন করতে পারবে না, সে ততদিন যাবত ডিপোজিট কালেক্ট করতে পারবে না, নতুন ডিপোজিট নিতে পারবে না কাস্টমারের কাছ থেকে, এবং নতুন কোনো লোন সে দিতে পারবে না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সে সর্বনিম্ন 20 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত তাকে জরিমানা আরোপ করা হতে পারে। এবং এই লঙ্ঘন যদি সে অব্যাহত রাখে, তাহলে দেখেন তাকে প্রত্যেক দিনের জন্য অতিরিক্ত আরও মিনিমাম 50,000 টাকা, 50,000 টাকা তাকে আরও জরিমানা দিতে হবে। এইগুলো গেল। এইগুলোর বাইরে আমাদের আরও কিছু বিষয় আমাদেরকে জানা উচিত। একটা ব্যাংকের পরিশোধিত মূলধন কীরকম হবে, অনুমোদিত মূলধন কীরকম হবে, প্রতিশ্রুত মূলধন কীরকম হবে। এটা ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 সালের ধারার মধ্যেও ছিল, এখানে আবার দিছে এটা। সেটা হলো প্রতিশ্রুত মূলধন হবে অনুমোদিত মূলধনের অর্ধেকের কম। অনুমোদিত মূলধন মানে হচ্ছে অথরাইজড ক্যাপিটাল। অথরাইজড ক্যাপিটালের, মনে করেন একটা কোম্পানি, একটা ব্যাংক কোম্পানি 400 কোটি টাকা দিয়ে সে ব্যাংকিং ব্যবসা শুরু করছে। 400 কোটি টাকা অথরাইজড ক্যাপিটাল যদি হয়, তাহলে তার সাবস্ক্রাইব ক্যাপিটাল বা প্রতিশ্রুত মূলধন হবে কত? 200 কোটি টাকা, অর্থাৎ অর্ধেক। একই রকম করে পরিশোধিত মূলধন হবে প্রতিশ্রুত মূলধনের অর্ধেক, মিনিমাম অর্ধেক। অর্থাৎ সে যদি 200 কোটি টাকা যদি তার সাবস্ক্রাইব ক্যাপিটাল হয়, সাবস্ক্রাইব ক্যাপিটাল মানে কি? প্রতিশ্রুত মূলধন মানে হচ্ছে একটা ব্যাংক কোম্পানি, যে কোনো একটা পাবলিক লিমিটেড কোম্পানি যখন মার্কেটে যখন শেয়ার ছাড়ে, শেয়ার ছাড়লে বিভিন্ন আইপিও যারা কিনে, তারা বিভিন্ন ধরনের, যাদের মধ্যে শেয়ারগুলো যারা যারা সাবস্ক্রিপশন করে এই শেয়ারটা কেনার জন্য, এইগুলোকে বলা হয় হচ্ছে তাদের সবগুলো শেয়ার ক্রয়ের হিসাবটাকে, মূলধনের যোগফলটাকে আমরা বলি হচ্ছে প্রতিশ্রুত মূলধন। এই প্রতিশ্রুত মূলধনের অর্ধেকের কম হবে হচ্ছে আপনার, অর্ধেকের থেকে অর্ধেক বা তার চেয়ে বেশি হবে আপনার পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল। তাহলে এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন জানতে পারি। একটা হচ্ছে সাবস্ক্রাইব ক্যাপিটাল হবে ব্যাংকের অথরাইজড ক্যাপিটালের অর্ধেক, মিনিমাম অর্ধেক, আর পেইড আপ ক্যাপিটাল হবে সাবস্ক্রাইব ক্যাপিটালের অর্ধেকের চেয়ে বেশি, মিনিমাম অর্ধেক। ঠিক আছে, এটা 14 নম্বর ধারার মধ্যে বলছে। এইগুলো গেল। এখানে একটা জিনিস বলছে, সরকার ব্যতীত অন্য কোনো একক শেয়ার হোল্ডারের ভোটাধিকার সকল শেয়ার হোল্ডারগণের সামগ্রিক ভোটাধিকারের শতকরা 5% বেশি হবে না। এটার মানে কি? এটার মানে হচ্ছে সরকারি যেগুলা শেয়ার আছে, বিভিন্ন সরকারি ব্যাংক যেগুলো আছে, এইগুলোর বাইরে অন্য যে কোনো একক শেয়ার হোল্ডারের ক্ষেত্রে একজন যদি মালিকানা থাকে, তার শেয়ার ভোটাধিকার যেটা হবে, সেই ভোটাধিকারটা সর্বমোট যে শেয়ার থাকবে, সাপোজ একটা কোম্পানিতে 2 লাখ শেয়ার আছে, ওই 2 লাখ শেয়ারের 5 ভাগের বেশি সেটা হবে না ভোটাধিকারটা। এইগুলো গেল মোটামুটি আমাদের প্রথম খণ্ডের মধ্যে এইসব বিষয়গুলো আছে। ক্রয়ে বাধা নিষেধ, ব্যাংকের শেয়ার ক্রয়ে কি কি বাধা নিষেধ আছে? তার মধ্যে একটা হচ্ছে কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি বা কোনো পরিবারের সদস্যগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এককভাবে অথবা পরিবারের সদস্যরা যৌথভাবে মিলে, সব কিছু মিলিয়ে তারা একটা ব্যাংকের 10%-এর বেশি শেয়ার তারা পারচেস করতে পারবে না। অর্থাৎ একই সাথে একই পরিবারের সবাই মিলে 10%-এর বেশি শেয়ার কেনা সম্ভব না। এটা 14 নম্বর ধারার মধ্যে আমাদেরকে নিষেধ করে দিয়েছে। এবং এখানে তারা যখন ব্যাংকের শেয়ার যখন কিনবে, তাদেরকে এই মর্মে একটি শপথপত্র বা ঘোষণাপত্র দাখিল করতে হবে যে তিনি অন্যের মনোনীত ব্যক্তি হিসেবে বা বেনামিতে শেয়ার কিনতেছেন না, এবং ইতিপূর্বে বেনামিতে কোনো শেয়ার তিনি কিনেন নাই। এইরকম একটা ডিক্লারেশন তাদেরকে ব্যাংকের শেয়ার কেনার সময় দিতে হয়। এটার বাইরে আরেকটা ঘোষণাপত্র তাদেরকে দিতে হয়। এই ঘোষণাপত্রের বিষয়বস্তু যদি কোনো সময় মিথ্যা প্রমাণিত হয়, তাহলে
শপথ বা ঘোষণাকারী সংশ্লিষ্ট ব্যাংকের সকল শেয়ার বাংলাদেশ ব্যাংকের অনুকূলে বাজেয়াপ্ত হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি ব্যাংকের শেয়ার কেনার সময় উনি যে ডিক্লারেশনটা দিচ্ছেন সেটা যদি মিথ্যা প্রমাণিত হয় কখনো, তাহলে তার সমস্ত শেয়ার বাংলাদেশ ব্যাংকের অনুকূলে কি হবে, শেয়ারগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে এখানে 14 নম্বরের খতে বলছে সিগনিফিক্যান্ট শেয়ার হোল্ডার। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি বা কোনো পরিবারের সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক বা অন্য কারোর সাথে যৌথভাবে কোনো ব্যাংক কোম্পানির সিগনিফিক্যান্ট শেয়ার হোল্ডার হতে হলে তাকে অবশ্যই কি লাগবে, বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের পারমিশন ব্যতীত, পূর্বানুমোদন ব্যতীত সে সিগনিফিক্যান্ট শেয়ার হোল্ডার হতে পারবে না। এখন প্রশ্ন করতে পারেন আপনি সিগনিফিক্যান্ট শেয়ার হোল্ডার কাকে বলে? সিগনিফিক্যান্ট শেয়ার হোল্ডার হচ্ছে, দেখেন এরপরে ব্যাখ্যা করে দিচ্ছে এখানে, উল্লেখযোগ্য শেয়ার ধারক বা সিগনিফিক্যান্ট শেয়ার হোল্ডার হচ্ছে উল্লেখযোগ্য শেয়ার ধারক বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি বা কোনো পরিবারের সদস্যগণ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক বা অন্যের সাথে যৌথ মালিকানায় কোনো ব্যাংক কোম্পানির মালিকানা সত্ত্বের শতকরা 5%-এর অধিক শেয়ার যদি ধারণ করে তখন তাকে আমরা বলি সিগনিফিক্যান্ট শেয়ার। অর্থাৎ 5%-এর বেশি যদি কেউ শেয়ার কিনে তখন আমরা তাকে বলি সিগনিফিক্যান্ট শেয়ার হোল্ডার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলছে কি দেখেন, পরিচালক 15 নম্বর ধারার মধ্যে বলছে পরিচালক নির্বাচন, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ ইত্যাদি ইত্যাদি ব্যাপারে নির্দেশনাটা কি দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক আদেশ প্রদানের 2 মাসের মধ্যে ব্যাংক কোম্পানিকে এই আইনের বিধান অনুযায়ী নতুন পরিচালক নির্বাচিত করার উদ্দেশ্যে উক্ত কোম্পানির সাধারণ সভা আহ্বানের নির্দেশ দিতে পারবে। অর্থাৎ একটা নতুন ডিরেক্টর যদি সে নির্বাচন করতে চায় তাহলে মিনিমাম 2 মাস সময়ের, এই ব্যাংক চালু হওয়ার 2 মাসের মধ্যে অথবা তার চেয়ে বর্ধিত সময়ের মধ্যে, বিশেষায়িত ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে, নর্মাল ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে 2 মাসের মধ্যে, আর স্পেশালাইজ ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে 2 মাসের চেয়ে বেশি সময়ের মধ্যে, বর্ধিত সময় যেটা দেওয়া থাকে এই সময়ের মধ্যে তাকে একটা জেনারেল মিটিং আহ্বান করে, এজিএম যেটাকে আমরা বলি, জেনারেল মিটিং আহ্বান করে সেখানে নতুন পরিচালক তারা কি করতে পারবে, নির্বাচন করতে পারবে। সেটা গেল। এখানে 4 নম্বরে একটা কথা বলছে, বিশেষায়িত ব্যাংক ব্যতীত অন্য যে কোনো ব্যাংক কোম্পানিকে উহার পরিচালক বা এমডি বা সিইও নির্বাচন বা ক্ষেত্রমত মনোনয়ন বা নিযুক্তি, পুনর্নিযুক্তি বা পদায়নের পূর্বে বাংলাদেশ ব্যাংকের অবশ্যই পারমিশন নিতে হবে। অর্থাৎ এমডি সিইও বা কোনো ডিরেক্টর যদি নির্বাচিত করতে চাই তাহলে অবশ্যই কি লাগবে, বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে। এবং এইরকম বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া তাকে আবার তার পদ থেকে এমডিকে অপসারণ বা অব্যাহতি দিতে পারবে না, তাকে বরখাস্ত করতে পারবে না। এখানে খুব সুন্দর করে মিলছে, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতি রেখে তাহার পদ হতে অব্যাহতি দেওয়া, বরখাস্ত করা বা অপসারণ করা যাবে না। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছে, সেটা হচ্ছে 15 নম্বর ধারার মধ্যে আপনার এমডি নির্বাচনের ক্ষেত্রে এমডির যে যোগ্যতাগুলো, এমডির কী কী যোগ্যতা, কোনো ব্যক্তি বা কোনো ব্যাংক কোম্পানি কর্তৃক পরিচালক বা ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী নিযুক্ত হইবার যোগ্য হইবেন না যদি, এটা মানে থেকে বোঝা যাচ্ছে এখানে এমডির যোগ্যতাগুলো কী কী। এমডির যোগ্যতাগুলো হচ্ছে কী কী আমরা একটু দেখি। 1 নম্বরে হচ্ছে তাহার অনন্য 10 বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা, 10 বছরের কি থাকতে হবে, ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তিনি কোনো ফৌজদারি অপরাধে দণ্ডিত নন। যদি তিনি কোনো ফৌজদারি অপরাধে যদি তিনি দণ্ডিত না হন তাহলে পারবেন, যদি দণ্ডিত থাকেন তাহলে কি করতে পারবেন না, উনি ব্যাংকের এমডি হতে পারবেন না। তারপর তার বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলায় আদালতের রায়ে কোনো বিরূপ পর্যবেক্ষণ বা মন্তব্য নাই। শুধু মামলা না কিন্তু, একটা হচ্ছে জালিয়াতি বা অপরাধ বা অনবৈধ ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়া, একটা হচ্ছে দণ্ডিত হইতে হবে না, সে তার বিরুদ্ধে যদি কোনো খারাপ অবজারভেশন থাকে বা কমেন্ট থাকে সেটাও সে কী করতে পারবে না, তিনিও এমডি হতে পারবেন না। আর্থিক
খাত সংশ্লিষ্ট কোনো নিয়ামক সংস্থার বিধিমালা, প্রবিধান বা নিয়মাচার লঙ্ঘনজনিত কারণে দণ্ডিত হন। অর্থাৎ ব্যাংকের রেগুলেটরি যে অথরিটিগুলো আছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে যে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে কোনো অন্য কোনো একটা আর্থিক সংশ্লিষ্ট যদি কোনো কন্ট্রোলিং অথরিটি যারা, রেগুলেটরি অথরিটি যারা আছে, তাদের কোনো একটা রুলস রেগুলেশনস ভায়োলেশন করছেন, ওই রকম যদি কোনো কারণ তিনি যদি পানিশমেন্ট প্রাপ্ত হন, তাহলে তিনি এমডি হতে পারবেন না। তারপর বলছে তিনি এমন কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন যার নিবন্ধন বা লাইসেন্স বাতিল করা হয়েছে। অর্থাৎ মনে করেন তিনি একটা কোম্পানিতে যুক্ত আছেন যেটার লাইসেন্স বাতিল আছে, ওই রকম যদি হয় তাহলে তিনি এমডি হতে পারবেন না। তারপর হচ্ছে উনি যদি খেলাপি গ্রহীতা হন, তো উনি নিজে অথবা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত লোন নিয়ে তিনি যদি খেলাপি হন, তাহলে আমরা তাকে কি বলবো না, এমডি জন্য নির্বাচিত করতে পারবো না। এবং তিনি যদি কোনো কারণে আদালত কর্তৃক যদি দেউলিয়া ঘোষিত হন, যেটাকে আমরা বলে হচ্ছে ইনসলভেন্ট, আদালত যদি তাকে কখনো দেউলিয়া ঘোষণা করে, তাহলে আমরা তাকে এমডি জন্য যোগ্য মনে করতে পারবো না। এবং এমডি যখন নির্বাচিত হবেন তখন তাকে এই উপধারা 6 এর মধ্যে আমরা যে আলোচনাগুলো করছি, এই ধারাগুলা উনি একটা ডিক্লারেশনের মধ্যে ডিক্লারেশন দিয়ে তারপর উনি এমডিতে জয়েন করতে পারবেন। আর আমাদের আরেকটা জিনিস, এটা আগেও ছিল, নতুন করে কিছু না, এটা আবার দিচ্ছে, সেটা হচ্ছে ব্যাংক কোম্পানিতে সর্বোচ্চ কতজন পরিচালক হতে পারবে। 3 জন হচ্ছে আপনার কি স্বতন্ত্র পরিচালক এবং 20 জন ডিরেক্টর। 3 জন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, 20 জন ডিরেক্টর সহ সর্বোচ্চ 23 জন ডিরেক্টর হতে পারবে। তবে কোনো ব্যাংক কোম্পানিতে যদি পরিচালকের সংখ্যা, ডিরেক্টরের সংখ্যা যদি 20 জনের কম হয়, সেক্ষেত্রে 2 জন মাত্র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে পারবে। এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, স্বতন্ত্র পরিচালকের কি কি থাকতে পারবে না। স্বতন্ত্র পরিচালক বলতে এইরূপ ব্যক্তিকে বোঝাবে যিনি ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনা ও শেয়ার ধারক খাতে স্বাধীন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাংকের ম্যানেজমেন্ট এবং শেয়ার হোল্ডিং থেকে তিনি মুক্ত। এটা আসতে পারে যে স্বতন্ত্র পরিচালকের বৈশিষ্ট্যগুলো কি কি। একটা হচ্ছে উনি ব্যাংকের ম্যানেজমেন্টের মধ্যে থাকবেন না, অর্থাৎ ব্যাংকের যে কোনো ডিসিশন মেকিং, লোনের ডিসিশন, যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ওনার কোনো ইন্টারফিয়ার এখানে চলবে না। এবং যিনি কেবল ব্যাংক কোম্পানির স্বার্থে স্বীয় মতামত প্রদান করবেন, ব্যাংকের স্বার্থে শুধু মতামত প্রদান করবেন, এবং ব্যাংকের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সাথে অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয় জড়িত নাই, এটা কনফার্ম হতে হবে। এরকম ব্যক্তিকেই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কথা করা হয়। সাধারণত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বড় বড় শিক্ষক যারা আছেন তাদেরকে এই পোস্ট সাধারণত দেওয়া হয়। এখানে একটা বিষয় বলছে 10 নম্বরের মধ্যে যে একক পরিবার থেকে সর্বোচ্চ 3 জনের অধিক সদস্য একই সময়ে কোনো ব্যাংক কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকবেন না। এই জিনিসটা কিন্তু আগে ছিল না, এটা নতুন। অর্থাৎ একটি পরিবার থেকে সর্বোচ্চ 3 জন থাকতে পারবে, একই সময়ে ডিরেক্টর থাকতে পারবে। এখানে আরেকটা কথা বলছে, এমডির যে পোস্টটা, আমাদের যে ম্যানেজিং ডিরেক্টরের পোস্ট যেটা, সেটা একাধিক্রমে প্রধান নির্বাহী, ব্যাংকের প্রধান নির্বাহী বা এমডি বা সিইও এর পদ একাধিক্রমে 3 মাসের অধিক সময়ের জন্য ভ্যাকেন্ট রাখতে পারবে না। মানে ব্যাংক চাইলে 3 মাস যাবৎ কোনো এমডি ছাড়া ব্যাংক চলতে পারবে না। ব্যাংকে একটা এমডি অবশ্যই রাখতে হবে। কি করতে হয় সেক্ষেত্রে, যদি এমডি না পান তাহলে একটা ভারপ্রাপ্ত এমডি দিতে হয় আরেকজনকে। আচ্ছা, আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি যেটা আগে পরিবর্তন হয়েছে, এই সংশোধনীতে যেটা আসছে সেটা হচ্ছে 15 ক তে বলছে আপনার 15 ক তে ইম্পর্টেন্ট একটা সংশোধনী, সেটা হচ্ছে একাধিক্রমে একজন পরিচালক একাধিক্রমে 12 বছর যাবৎ ব্যাংকের পরিচালক হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন সর্বোচ্চ, এর চেয়ে বেশি থাকতে পারবেন না। তাহলে একজন পরিচালক, ডিরেক্টর সর্বোচ্চ একটানা 12 বছর যাবৎ পরিচালক থাকতে পারবে। এবং দ্বিতীয়বার তিনি যদি আবার পরিচালক থাকতে চান 12 বছর, তখন তাকে মাঝখানে 3 বছরের একটি গ্যাপ দিতে হবে। 3 বছর শেষ না হওয়া পর্যন্ত তিনি আবার
নতুন করে কি হতে পারবেন না, পরিচালক হতে পারবেন না। এখন যদি কোনো কারণে একটা টার্মসে যদি উনি 12 বছর যদি ওনার শেষ না হয়, তাহলে তৃতীয়বার যখন নেবেন তখন ওই 12 বছরটাকে তাকে কাউন্ট করতে হবে। এখানে এই জিনিসটাই বলছে, দেখেন ব্যাখ্যা, এই দ্বারার উদ্দেশ্য পূরণ করবে কোনো ব্যক্তি পরিচালক পদে 3 বছরের চাইতে কম সময় অধিষ্ঠিত না থাকলে। যদি 3 বছরের থেকে কম সময় অধিষ্ঠিত না থাকেন, তাহলে একাধিক্রমে 12 বছর গণনার ক্ষেত্রে উক্ত সময়ও কি হবে, অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ একবার উনি 2 বছর থেকে পরিচালক থেকে সরে গেছেন, তাহলে দ্বিতীয়বার যখন উনি আবার যখন আসছেন, তখন 12 বছর হিসাব করার সময় ওনার ওই আগের 1 বছরটাকে কি করতে হবে, যেটা 1 বছর উনি কম ছিলেন সেটা হিসাব করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে ওনার কথা হলে তাহলে 12-র সাথে যোগ করে 13 বছর হয়ে গেল। এটা একটা সুযোগ দিয়েছে আসলে। আচ্ছা, এই অল্টারনেট ডিরেক্টর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 15 কথা বলছে। অল্টারনেট ডিরেক্টর কখন নিয়োগ দরকার হয় আমাদের? অসুস্থতাজনিত কারণে যদি আমাদের কোনো একটা পরিচালক অসুস্থতা বা অন্য কোনো নিরবিচ্ছিন্ন 3 মাস যাবৎ যদি মিনিমাম 3 মাস যদি নিরবিচ্ছিন্ন অবস্থানজনিত অনুপস্থিতির কারণে, বিদেশে থাকার কারণে তিনি যদি আসতে না পারেন দেশে, তখন ওই সময়টার জন্য আমরা কি করতে পারি, একজন বিকল্প পরিচালক নির্বাচিত করতে পারি, যার মেয়াদ হবে 1 বছর থেকে, যার মেয়াদ হবে সর্বোচ্চ 3 মাস, এবং এই সর্বোচ্চ একবার এরকম পরিচালক, বছরে সর্বোচ্চ একবার আমরা এরকম অল্টারনেট ডিরেক্টর নির্বাচিত করতে পারবো। এবং তিনি হবে 3 মাস, একসাথে 3 মাসের জন্য শুধুমাত্র একজন। তাহলে এখানে তিনটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে। একটা হচ্ছে অল্টারনেট ডিরেক্টর বছরে সর্বোচ্চ একবার করা যাবে, এবং সেটা হচ্ছে তার টেনর হবে 3 মাস, এবং সর্বোচ্চ করতে পারবো কয়জনকে আমরা, বিকল্প পরিচালক একজনকে। তবে তার যোগ্যতাগুলোর ক্ষেত্রে এই যে আগের যে যোগ্যতাগুলো আমরা বলছি, সেই যোগ্যতাগুলো থাকবে। এখানে আরেকটা বিষয় 15 কথা বলছে, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ। এই যে আইসিসিডি যেটাকে আমরা বলি, প্রত্যেকটা ব্যাংকে একটা আইসিসিডি থাকে, যারা অডিটগুলো করে। এই অডিটের যে কমিটিটা থাকবে, সেই কমিটি যারা থাকবেন তারা কিন্তু খুবই স্বাধীন হতে হবে। ব্যাংকের ব্যবস্থাপনা থেকে তারা অবশ্যই স্বাধীন থাকতে হবে। এখানে বলছে কি দেখেন, নিরীক্ষা কার্যক্রম ব্যবস্থাপনা হইতে স্বাধীনভাবে পরিচালিত হইবে এবং উহার প্রতিবেদন ব্যাংকের অডিট কমিটির নিকট পেশ করতে হইবে। ঠিক আছে, স্বাধীন। মোটামুটি প্রথম খণ্ডে আমাদের এগুলাই, এখানে আর কঠিন কোনো কিছু নেই। বাকিগুলো আমাদের পড়ে নিতে হবে। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে সংবিধিবদ্ধ সঞ্চিতি বা স্ট্যাটিউটরি রিজার্ভ, যেটাকে আমরা বলি। এটা আপনার মিনিমাম 20% আপনার প্রফিট রেখে দিতে হয়। কোথায়? স্ট্যাটিউটরি রিজার্ভ হিসেবে মিনিমাম আমাদের প্রফিটের 20% আমাদেরকে রেখে দিতে হয়। কিসের আগে? লভ্যাংশ ঘোষণার আগে, অর্থাৎ ডিভিডেন্ড দেওয়ার আগেই 20% সমপরিমাণ টাকা স্ট্যাটিউটরি রিজার্ভে আপনার রেখে দিতে হবে। এটা ব্যাংক কোম্পানি একটা বলছেন। এরপরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, ক্যাশ রিজার্ভ, সিআরআর এবং এসএলআর। হ্যাঁ, সিআরআর এবং এসএলআর আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। সিআরআর মেনটেন করতে হয় ডেইলি বেসিসে, এবং এটার যদি মেনটেন করতে না পারে কোনো ব্যাংক, তাহলে তার পানিশমেন্টগুলো কী কী আমাদের একটু দেখা দরকার আছে। পানিশমেন্টগুলো হচ্ছে আপনার, সিআরআর যদি কোনো ব্যাংক যদি রাখতে না পারে, তাহলে তাকে ব্যাংক রেট প্লাস 3%, ব্যাংক রেটের থেকে 3% বেশি হারে তাকে কী করতে হবে, জরিমানা দিতে হবে। দেখেন এখানে 4 নম্বরের মধ্যে বলছে, নির্ধারিত ন্যূনতম নগদ অর্থ অপেক্ষা কম থাকলে বাংলাদেশ ব্যাংক উক্ত কোম্পানিকে উক্ত ঘাটতির উপর ব্যাংক রেট অপেক্ষা 3% বেশি হারে উক্ত দিবসের জন্য জরিমানা প্রদান করতে পারে। এটা হচ্ছে যদি 3%, যদি ক্যাশ সিআরআর যদি সে মেনটেন করতে না পারে, যেটা ডেইলি বেসিসে রাখতে হয়।
ব্যাংক রেট প্লাস 3% রাখতে হবে। এবং এটা যদি সে নির্ধারিত দিনের মধ্যে যদি সেই কাজটা যদি সে করতে না পারে, তাহলে তাকে 3% ব্যাংক রেটের থেকে বেশি দিতে হচ্ছে। আর যদি এই ধারাটা যদি সে অব্যাহত রাখে, তাহলে তাকে ব্যাংক রেট অপেক্ষা আরও 5% বেশি দিতে হবে। অর্থাৎ সে যদি একই ব্যর্থতা যদি সে দ্বিতীয়বার যদি সে আবার করে, তখন তাকে 5% ব্যাংক রেটের থেকে 5% বেশি হারে তাকে জরিমানা দিতে হবে। এইটা। এবং বাংলাদেশ ব্যাংক তাকে ওই ব্যাংকটাকে নির্দেশ দিতে পারে যাতে সে নতুন কোনো ডিপোজিট সংগ্রহ না করে, এবং হচ্ছে এই জিনিসটা যদি সে বারবার যদি একই রকম করতে থাকে, তখন তাকে ডেলি 50,000 টাকা করে জরিমানা করতে পারে, পার ডে 50,000 টাকা করে। এগুলোর পরে আমাদের আরেকটা ধারা এখানে আমার কাছে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, সেটা হলো 26 নম্বর ধারা। 26 নম্বর ধারার মধ্যে বলছে ব্যাংক কোম্পানি কর্তৃক অন্য কোনো কোম্পানির শেয়ার নিতে পারবে কিনা। 26 নম্বর কি বলছে দেখেন, ব্যাংক কোম্পানি কর্তৃক অন্য কোনো কোম্পানির শেয়ার ধারণ। ধারা 26-এর বিধান সাপেক্ষে কোনো ব্যাংক কোম্পানি অন্য কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত পরিমাণের থেকে অধিক শেয়ার সে ধারণ করতে পারবে না। 1 নম্বর হচ্ছে ধারণকৃত শেয়ার ক্রয় মূল্যে উক্ত ব্যাংক কোম্পানির পেড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, স্ট্যাচুটরি রিজার্ভ এবং রিটেন্ড আর্নিংসের মোট পরিমাণের 5% হবে। যদি ব্যাংক কোম্পানি সে নিজের কোম্পানি ছাড়া অন্য কোনো ব্যাংকের যদি শেয়ার সে নিতে চায়, তাহলে অন্য কোনো ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার সে ধারণ করতে পারবে কতটুকু, তার নিজের ব্যাংকের পেড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, স্ট্যাচুটরি রিজার্ভ এবং রিটেন্ড আর্নিংসের 5%, টোটাল রেটের 5%, টোটাল যে ক্যাপিটালটা সেটার 5%। আর যেই কোম্পানিতে সে ইনভেস্ট করতেছে সেই বিনিয়োগকৃত কোম্পানির পেড আপ ক্যাপিটালের 10% পর্যন্ত সে কী করতে পারবে, সর্বোচ্চ শেয়ার হোল্ড করতে পারবে। আরেকটা ধারা এখানে 26-এর ক্ষমার মধ্যে বলছে ঋণ সীমা ধারণ ক্ষমতা, সীমাবদ্ধতা। এইটার বিশদ সার্কুলার বাংলাদেশ ব্যাংকে আছে। সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার যে সার্কুলারটা 2022 সালে দিছে, সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার সার্কুলার অনুসারে হচ্ছে আমরা একটা কোম্পানিকে, একজন বড়োয়ারকে সর্বোচ্চ ফান্ডেড এবং নন ফান্ডেড মিলে 25%-এর বেশি কোনো লোন আমরা দিতে পারি না। সর্বোচ্চ তার মূলধনের 25% আমরা তাকে কি দিতে পারি, লোন দিতে পারি। তার মধ্যে 15% হচ্ছে ফান্ডেড আর 10% হচ্ছে নন ফান্ডেড। তো ব্যতিক্রম হচ্ছে যদি কোনো সরকারি কোনো লোন যদি আমরা দিই, সরকারি কোনো প্রজেক্টে যদি আমরা লোন দিই, অথবা কোনো সরকারি সিকিউরিটি রেজিস্ট্রি যদি আমরা কোনো গভর্নমেন্ট গ্যারান্টি রেজিস্ট্রি যদি কোনো লোন দিই আমরা, যেটা 1 বছরের থেকে মেয়াদ কম, সেক্ষেত্রে এটা ব্যতিক্রম, অর্থাৎ সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার লিমিট এই সেক্ষেত্রে কাজ করবে না। এখানে আরেকটা জিনিস আছে সিঙ্গেল বড়োয়ার এক্সপোজারের সাথে, সেটা হচ্ছে লার্জ লোন। লার্জ লোন হচ্ছে একটা ব্যাংকের ক্যাপিটালের 10%। যদি কোনো লোন দিই আমরা, তখন সেটাকে আমরা বলি লার্জ লোন। সরি, মূলধনের না, এটা হচ্ছে 10% অফ লোন। কোনো ব্যাংকের টোটাল লোন অ্যাডভান্সের 10% যদি কাউকে সিঙ্গেল বড়োয়ারকে দিই, তখন আমরা সেই লোনটাকে বলে হচ্ছে লার্জ লোন। এটা লার্জ লোনের জন্য আলাদা সার্কুলার আছে। 27 নম্বর ধারাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। 27 নম্বর ধারার মধ্যে বলছে কি ঋণ ও অগ্রিম প্রদানের উপর বাধা নিষেধ। 26-এর গ-এর উপধারা 2-এর বিধান সাপেক্ষে ইহার কোনো পরিচালক নিজের সিকিউরিটি এগেনস্টে সে কি নিতে পারবে না, লোন নিতে পারবে না। নো লোন এগেনস্ট ওন শেয়ার, নিজের শেয়ারের এগেনস্টে সে কোনো লোন নিতে পারবে না। এবং সিকিউরিটি ছাড়া কোনো ডিরেক্টরকে আমরা সিকিউরিটি ছাড়া কোনো লোন দিতে পারবো না। এগুলো গেল। তারপর 27-এর ক-খর মধ্যে একটা কথা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উইলফুল ডিফল্টার। এটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করতে হয়। উইলফুল ডিফল্টার, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এখন সারা দেশে। উইলফুল ডিফল্টারের তালিকা করতে হয়। ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991-এর সংশোধনী অনুসারে, 2023 সংশোধনী অনুসারে একটা উইলফুল ডিফল্টারের লিস্ট বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হয়। যেটা এই উইলফুল ডিফল্টারের লিস্ট নিয়ে কিন্তু আমাদেরকে একটা সার্কুলার দিছে মার্চের 12 তারিখ 2024-এ, বিআরপিটি সার্কুলার নম্বর 6। এটা তো বলছে হচ্ছে আপনার উইলফুল ডিফল্টারের একটা লিস্ট করতে হবে, লিস্ট করে সেটা বাংলাদেশ ব্যাংকের কাছে দিতে হবে। এবং এই উইলফুল ডিফল্টার লিস্ট করার জন্য একটা উইলফুল ডিফল্টার আইডেন্টিফিকেশন ইউনিট নামে একটা ইউনিট করতে হবে প্রত্যেকটা ব্যাংকে, এবং করে সেটা 9 এপ্রিল 2024-এর মধ্যে সেটা ইউনিটটা গঠন করতে হবে, এবং প্রত্যেক মাসে এটা
বাংলাদেশ ব্যাংকের কাছে এই উইলফুল ডিফল্টার লিস্টে পাঠাতে হবে। এই সার্কুলটা আমরা বিশদভাবে আবার পরে আলোচনা করব। এখানে এই শুধু এটা জিনিস আমরা মনে রাখি, যদি উইলফুল ডিফল্টার যদি আমরা লিস্ট যদি না পাঠাই বাংলাদেশ ব্যাংকের কাছে, তাহলে আমাদের পানিশমেন্টগুলো কী কী? পানিশমেন্টগুলো হচ্ছে ন্যূনতম 50 লাখ টাকা এবং 1 কোটি টাকা। এইটা পানিশমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। 27 কতে একদম লাস্টে চলে আসেন, 28 আগে দেখেন কি বলছে। কোনো ব্যাংক, কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান এই দ্বারা যদি বিধান যদি লঙ্ঘন করে, তাহলে তাকে উক্ত লঙ্ঘনের জন্য উক্ত ব্যাংক, কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের উপর অনন্য 50 লক্ষ টাকা এবং অনধিক 1 কোটি টাকা জরিমানা আরোপিত হবে। এইটা এবং যদি এই লঙ্ঘন যদি অব্যাহত থাকে তাহলে তাকে ডেইলি বেসিসে প্রত্যেক দিনের জন্য আপনার পার ডে 1 লক্ষ টাকা করে তাকে জরিমানা করতে হবে ওই ব্যাংককে। এটা হচ্ছে কিসের শাস্তি? উইলফুল ডিফল্টারের লিস্ট যদি আমরা সময় মতো যদি বাংলাদেশ ব্যাংকের কাছে না পাঠাই। আর কোনো একটা কাস্টমারকে যদি আমরা উইলফুল ডিফল্টার করি, সেই কাস্টমারকে 7 দিনের মধ্যে এটা অবহিত করতে হবে। উইলফুল ডিফল্টারের নাম আমরা যখন লিস্ট ফাইনাল করব, লিস্ট ফাইনাল করার 7 দিনের মধ্যে আমাদেরকে ওই উইলফুল ডিফল্টারকে জানাইতে হবে। রেজিস্টার উইথ এডি চিঠির মাধ্যমে তাকে জানাইতে হবে উইলফুল ডিফল্টার, এবং এই 7 দিনের মধ্যে তাকে এটা জানাইতে হবে, কাস্টমারকে অবহিত করতে হবে। এবং 30 দিনের মধ্যে ওই কাস্টমার চাইলে উইলফুল ডিফল্টার সে চাইলে 30 দিনের মধ্যে কি করতে পারবে? বাংলাদেশ ব্যাংকের কাছে আপিল করতে পারবে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যেটা সিদ্ধান্ত হবে সেটাই হবে চূড়ান্ত। এই উইলফুল ডিফল্টারের বিষয়টা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। আর উইলফুল ডিফল্টারের শাস্তিগুলো কী কী হবে? একটা কাস্টমার যদি উইলফুল ডিফল্টার হিসেবে পরিগণিত হয়, নির্বাচিত হয়, তখন তার শাস্তিগুলো কী কী হবে? 1 নম্বর শাস্তি হচ্ছে সে কোনো বিদেশ ভ্রমণ করতে পারবে না। এটা দেখেন একটু 5 নম্বরের মধ্যে আছে। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, ট্রেড লাইসেন্স ইস্যুতে নিষেধাজ্ঞা, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং আরডিআইসিতে কোম্পানি নিবন্ধনে নিষেধাজ্ঞা। তারপর সে কোনো ব্যাংকের ডিরেক্টর হতে পারবে না, কোনো আর্থিক প্রতিষ্ঠান ডিরেক্টর হতে পারবে না, এবং সে তার পরিচালক যদি পদ থাকে সেই পরিচালক পদটা হারাবে, এবং তাকে ক্রিমিনাল কেস তাকে ফেস করতে হবে যদি সে 2 মাসের মধ্যে উক্ত নোটিশ পাওয়ার 2 মাসের মধ্যে যদি সে কি না করে, এই ঋণটা যদি সে সুদ না করে, তাহলে তাকে দেখেন এখানে বলছে সে 5 বছর পর্যন্ত সে অন্য কোনো ব্যাংকের ডিরেক্টর হতে পারবে না যদি সে উইলফুল ডিফল্টার হিসেবে আইডেন্টিফাই হয়। তারপর সে নোটিশ প্রাপ্তি, সে যে উইলফুল ডিফল্টারের নোটিশটা পেল, সেই নোটিশটা পাওয়ার 2 মাসের মধ্যে যদি সে ইচ্ছাকৃত খেলাপি নির্বাহিতা যদি তার নিকট প্রাপ্য টাকা যদি সে পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যাংক, কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান তার বিরুদ্ধে কী করতে পারবে? মামলা মোকদ্দমা সব কিছু করতে পারবে। টাকা আদায়ের জন্য যা যা মামলা করা দরকার, অর্থাৎ লিগ্যাল অ্যাকশন যা যা করা দরকার সবগুলো সে করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের রুল ভঙ্গ করে যদি কোনো কাস্টমারকে যদি আমরা ওয়েভার অফ ইন্টারেস্ট যদি আমরা দিই, সুদ বা মুনাফা মওকুফের যদি আমরা যদি করে দিই, তাহলে দুইটা শাস্তি।
কথা এখানে বলছে 28 নম্বর ধারার মধ্যে বলতে দেখেন সুদ বা মুনাফা মৌকুফের উপর বাধা নিষেধ দিচ্ছে। কোনো পরিচালক সে কি করতে পারবে না, কোনো পরিচালক বা তাহার পরিবারের সদস্যগণ কি করতে পারবে না, ওয়েবার দিতে পারবে না। এরূপ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি যাতে উক্ত ব্যাংক কোম্পানি তার সংশ্লিষ্টতা যদি কোনো কিছু থাকে তাহলে সে নিয়ন্ত্রণ, যদি তার যদি কোনো ইনফ্লুয়েন্স থাকে তাহলে সে ওয়েবার পাবে না। এবং যদি এরকম যদি এই জিনিসটা যদি ওয়েবারের এই জিনিসটা রুলসটা যদি ভায়োলেশন করে কোনো ব্যাংক, তাহলে কোনো ব্যাংক বা ব্যক্তি যদি ভায়োলেশন যদি কেউ করে, আমরা ব্যাংকার হিসেবে আমাদেরকে এটা জানা দরকার। যদি আমরা ওই রুলস বাংলাদেশ ব্যাংকের রুলস ভায়োলেশন করে যদি আমরা ওয়েবার দিয়ে দিই, কোনো ইন্টারেস্টের লোনের ইন্টারেস্টের ওয়েবার যদি আমরা দিই, তখন 3 বছরের মিনিমাম 3 বছরের জেল এবং হচ্ছে 3 লাখ টাকা জরিমানা অথবা উভয়ই আমাদেরকে কি গুনতে হতে পারে। এটা আমাদের ব্যাংকারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইগুলো গেল মোটামুটি আমাদের, এইগুলো ইম্পর্টেন্ট ছিল বেশি।